এটা হচ্ছে আমরা কালকে জাবেদার প্রকারভেদে পড়েছিলাম। জাবেদা মূলত দুই প্রকার, তাই না? একটা হচ্ছে হ্যাঁ, বিশেষ জাবেদা, আর একটা সাধারণ। আর এটা হচ্ছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা, যেটাকে আমরা বলি হচ্ছে বিবিধ জাবেদা। প্রকৃত জাবেদা বা বিবিধ জাবেদা। বিবিধ জাবেদা। এখন এই বিশেষ জাবেদা আমরা বলছিলাম 6 প্রকার আমরা শিখবো মূলত। একটা হচ্ছে ধারে সংক্রান্ত 4টা আছে, কালকে আলোচনা করেছি। ধারে ক্রয়ের জন্য হচ্ছে ধারে পণ্য ক্রয়ের জন্য ক্রয় জাবেদা, তারপরে ধারে পণ্য বিক্রয়ের জন্য বিক্রয় বিক্রয় জাবেদা, জাবেদা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিব সেজন্য ক্রয় ফেরত জাবেদা। এগুলা সব ধারে সংক্রান্ত। আবার এবং ধারে বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত এর জন্য বিক্রয় ফেরত জাবেদা। এরপরে নগদের জন্য 2টা জাবেদা বলছি, নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি আর নগদ প্রদান, এই প্রদান। 6টা জাবেদা। এই 6টা জাবেদা বিশেষ জাবেদা কেন? এটার রিজন হচ্ছে এগুলা বিশেষ বিশেষ ঘটনাগুলা লিপিবদ্ধ করে। যেমন শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, কি পণ্য ক্রয়? ধারে পণ্য ক্রয়। তো ধারে পণ্য ক্রয় আমরা কোথায় লিখব? শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য ক্রয় আমরা ক্রয় জাবেদায় লিখব। মানে এই ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনটা অন্য কোনো জাবেদায় যাবে না, শুধু কোন জাবেদায় যাবে? ক্রয় জাবেদায় যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক সেম ওয়েতে ধারে পণ্য বিক্রয় জাবেদা কোথায় যাবে? ধারে পণ্য বিক্রয়। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা। এখন ধারে পণ্য বিক্রয় এটাকে চাইলেও তুমি অন্য কোনো জাবেদায় নিতে পারবা না, শুধু বিক্রয় জাবেদায় যাবে। তাহলে এই যে বিশেষ একটা ঘটনা ঘটেছে ধারে পণ্য বিক্রয়, যেটা আমরা অন্য কোনো জাবেদা নিব না, শুধু বিক্রয় জাবেদা নিব। ধারে পণ্য ক্রয়টা শুধু ক্রয় জাবেদা নিব। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আমরা ক্রয় ফেরত জাবেদা নিব। বিক্রয়কৃত পণ্য আমাদের কাছে ফেরত আসলে আমরা বিক্রয় ফেরত জাবেদা লিখব। নগদে পেলে আমরা নগদ প্রাপ্তি জাবেদা লিখব। নগদে দিলে বা প্রদান করলে বা কোনো কিছু পরিশোধ করলে আমরা নগদ প্রদান জাবেদা লিখব। এই 6টা ঘটনার জন্য আমরা 6টা জাবেদায় লিখব। কথা কি বুঝতে পেরেছ? মানে হ্যাঁ এখন স্যার। নগদে বিক্রয় সেটা কিন্তু তুমি ক্রয় জাবেদায় লিখতে পারবা না। তাহলে নগদে বিক্রি করলে নগদ আসে, সেজন্য সেটাকে তুমি নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে বাধ্যতামূলক। আবার নগদে ক্রয় বা বেতন প্রদান, এটার জন্য আমাদের নগদ টাকা চলে যায়, তাহলে এটা নগদ প্রদান জাবেদায় লিখবো। এটাকে চাইলে আমি ক্রয় জাবেদায় লিখতে পারবা না। আবার ধারে ক্রয়ের ক্ষেত্রে সেটাকে আমি নগদ প্রদান জাবেদায় লিখতে পারবো না, কোথায় লিখতে হবে? ক্রয় জাবেদায়। ক্রয় জাবেদা। তার মানে যেই ঘটনাটা স্পেসিফিক ঘটবে সেটার জন্য আমরা স্পেসিফিক বা স্পেশাল একটা জাবেদায় ওই ঘটনাটাকে লিপিবদ্ধ করি, বিধায় এটাকে বলা হয় বিশেষ জাবেদা। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে বিশেষ জাবেদাকে আমরা মূলত 6 ভাগে ভাগ করব। তবে এখানে আমি যখন জাবেদার শ্রেণীবিন্যাস করেছি তখন একটু অন্য ওয়েতে করেছি। কিভাবে? জাবেদার শ্রেণীবিন্যাস করার সময় আমি এটা এভাবে করেছি, খেয়াল করো। জাবেদার শ্রেণীবিন্যাস করার সময় আমরা এই জাবেদাকে মূলত যে 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা। বুঝতে পেরেছো? সাধারণ জাবেদা। এই বিশেষ জাবেদাকে আমরা লিখেছি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা। তাহলে ক্রয় জাবেদা কি লেনদেন আসবে আমরা বলি একটু। শুধুমাত্র ধারে বা শুধুমাত্র ধারে যত যেসব পণ্য ক্রয় করব। হ্যাঁ, সব ক্রয় না। নগদে ক্রয় কিন্তু আবার এখানে আসবে না, শুধু ধারে বা বাকিতে ক্রয়। তাও ধারে বা বাকিতে কি ক্রয়? সম্পদ না, শুধু পণ্য। পণ্য। ধরো ধারে আসবাবপত্র ক্রয় করছো, সেটাকে আমরা ক্রয় জাবেদায় লিখতে পারবো? পারবো না না। স্যার, ওটা সম্পদ লিখতে পারবো না। তাহলে এটা সম্পদ, তাহলে এটাকে কোথায় লিখবো সেটা আমরা পরে বলবো। তবে এখনই বলবো, সমস্যা নাই। এটা যেহেতু ক্রয় জাবেদায় লিখতে পারবো না, তার মানে এটা কি অন্য কোনো বিশেষ জাবেদায় লিখতে পারবো? পারবো না। তাহলে আমি কালকে বলেছিলাম যদি কোনো লেনদেন বিশেষ জাবেদায় লেখা না যায় সেটাকে লিখতে হবে কোন জাবেদায়? প্রকৃত সাধারণ জাবেদায়। জাবেদা। তাহলে ধারে পণ্য ক্রয় হচ্ছে ক্রয় জাবেদায় লিখলেও আমরা ধারে সম্পদ ক্রয় লিখবো প্রকৃত জাবেদায়। আবার নগদে পণ্য ক্রয় আমরা লিখবো কোন জাবেদায়? নগদ টাকা চলে যাবে তখন আমরা সেটাকে লিখবো নগদ প্রদান জাবেদায়। নগদে পণ্য বিক্রয় করলে আমরা সেটা নগদ পাবো, টাকা নগদ আসবে, তাই না? তুমি পণ্য বিক্রি করেছো নগদে, তো নগদ টাকা আসছে, সেজন্য এটাকে লিখবো নগদ প্রাপ্তি জাবেদায়। বুঝতে পেরেছো? কিন্তু যদি হ্যাঁ স্যার। ধরো তুমি নগদে সম্পদ বিক্রি করো, এটা কিন্তু পণ্য না, তাহলে নগদে সম্পদ বিক্রি করলেও আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। কারণ এটা নগদ টাকা বিষয়, নগদ তো সম্পদই, সো এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে।
কিন্তু পণ্যের ক্ষেত্রে যদি ধারে পণ্য ক্রয় করো, তাহলে ক্রয় জাবেদায় লিখলেও ধারে সম্পদ ক্রয় কিন্তু ক্রয় জাবেদায় লেখা যাবে না, সেটা লিখতে হবে সাধারণ জাবেদায়। আবার ধারে পণ্য বিক্রয় কোথায় লিখবো আমরা? বিক্রয় জাবেদায়। খেয়াল বিক্রয় করো। জাবেদা। কিন্তু ধারে সম্পদ বিক্রয় আমরা বিক্রয় জাবেদায় লিখতে পারবো না, সেটা লিখতে হবে কোথায়? সাধারণ জাবেদায়। সাধারণ জাবেদা। তুমি কি বিষয়টা বুঝতে পেরেছো? একটু বলো তো। যদি বুঝতে পারো তাহলে বলো, না বুঝলে বা কোনো কনফিউশন থাকলে সেটাও বলো। স্যার আগের চারটার সাথে তো এটা তেমন মানে মিললো না। কোনটা? এই নগদ স্যার প্রাপ্তি, ওই যে নগদ। উপরে, হ্যাঁ, নগদ প্রাপ্তি আর নগদ প্রদান। নগদ প্রাপ্তিতে আমরা কোন লেনদেনটা লিখবো? সকল নগদ প্রাপ্তি। এবার সেই নগদটা যেভাবেই আসুক, নগদটা যেভাবেই আসুক, অর্থাৎ নগদ টাকা যখন আমরা পাবো, নগদ টাকা কিভাবে পাইতে পারি আমরা? নগদে আমি পণ্য বিক্রয় করলেও পাইতে পারি, আবার নগদ টাকা সম্পদ বিক্রয় করলেও পাইতে পারি। তাহলে নগদে পণ্য বিক্রয়ও হতে পারে, সম্পদ বিক্রয়ও হতে পারে। কারণ আমি কাকে প্রকাশ করতেছি এখানে? আমি প্রকাশ করতেছি এখানে মূলত নগদটাকে। আমার নগদ আসলেই আমি এখানে লিখব, যেভাবেই আসুক। কথা কি বুঝতে পেরেছ? সেজন্য এই চারটার সাথে এটা মিলবে না। কারণ এই চারটা কি সংক্রান্ত বলো? এই চারটা সেগুলো শুধুমাত্র ধারের। পণ্য সংক্রান্ত। ধারে তো অবশ্যই, ধারে পণ্য সংক্রান্ত। এখানে কিন্তু ধারে সম্পদ সংক্রান্ত না। এখানে ধারে কি সংক্রান্ত? পণ্য সংক্রান্ত। পণ্য। কিন্তু নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদা কি শুধু পণ্য সংক্রান্ত না? সকল পণ্য বলো, সম্পদ। সম্পদ বলো, যা যা আছে সকল নগদ সংক্রান্ত। সকল নগদ সংক্রান্ত। নগদ বা চেক সংক্রান্ত লেনদেন, কারণ এখানে বলাই আছে নগদ। আর এটা কি ভিত্তি অনুসারে আমরা করি? আমরা পড়েছি নগদান ভিত্তি। কি ভিত্তি? নগদান নগদান ভিত্তি। ভিত্তি। আর নগদান ভিত্তি অ্যাকাউন্টিং কে কিন্তু সমর্থন করে না। আর এটা আমরা করব কি ভিত্তি অনুসারে? বকেয়া ভিত্তি অনুসারে, মনে আছে? আমি বলেছি হ্যাঁ স্যার। এগুলো। সো এটার সাথে এটা মিলাবা না। জাস্ট তুমি থিঙ্কিং, যখন নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদা করব, তখন আমরা থিঙ্কিং করব শুধু নগদের দিকে। নগদ কি আসলো না গেল? নগদ আসলে প্রাপ্তি, তার মানে সেটা নগদ প্রাপ্তি। নগদ গেলে সেটা প্রদান, তার মানে সেটা নগদ প্রদান। প্রদান। ধরো আমি তোমাকে বললাম বেতন প্রদান, তো বেতনটা একটা খরচ প্রদান করছো, তুমি চিন্তা করছো আমার নগদ টাকা চলে গেছে, তার মানে এটা নগদ প্রদান যাবে তাই। আমি যে লিখলাম কমিশন প্রাপ্তি, তো কমিশন পাইলে আমাদের নগদ টাকা আসে, তার মানে এটা নগদ প্রাপ্তি। আমি চিন্তা করলাম আসবাবপত্র ক্রয়, এখন তুমি বলো আসবাবপত্র ক্রয় করলে আমাদের কি আসে? আসবাবপত্র সম্পদ আসে, আছে। কিন্তু আবার কি চলে যায়? নগদ টাকা চলে যায়। তাহলে আমি তো ফোকাস করব কাকে? নগদকে। সো আসবাবপত্র ক্রয়টা কিন্তু নগদ প্রদান যাবে তাই যাবে। আবার আমি যদি বলতাম যন্ত্রপাতি বিক্রয়, তাহলে যন্ত্রপাতি যদি বিক্রয় হয়, আমাদের কি চলে যাবে প্রতিষ্ঠান থেকে? যন্ত্রপাতিটা চলে যাবে। হ্যাঁ স্যার, সম্পদ চলে যাবে আর নগদ টাকা আসবে। আবার অন্যদিকে আমাদের নগদ সম্পদ, নগদ নামক একটা সম্পদ আসবে, তো আমরা ফোকাস করব নগদটাকে। সেজন্য এটা নগদ প্রাপ্তি যাবে তাই বসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে আসবাবপত্র বিক্রয়ও আসবে, পণ্য বিক্রয়ও আসবে নগদে যদি হয়। আবার এখানে আসবাবপত্র ক্রয়ও আসবে, পণ্য ক্রয়ও আসবে যদি সেটা নগদে হয়। কিন্তু বাকির ক্ষেত্রে সব ক্রয় এখানে আসবে না। বাকির ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র বিশেষ জাবেদায় আসবে পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় যদি ধারে হয় তখন আসবে। কিন্তু পণ্য না হয়ে যদি সম্পদ ধারে ক্রয় বিক্রয় হয়, তাও কিন্তু এখানে আসবে না। সম্পদ না। হলে সেটা সাধারণ জাবেদায় যাবে। আমি মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি। জি স্যার। এখন আমি যদি সাপোজ, আমি যদি তোমাকে একটা কথা বলি, কথাটা এরকম আমি তোমাকে বলি, খেয়াল করো। আমি তোমাকে এটা বললাম, একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমি তোমাকে বললাম যে ভাই, ধরে নাও আমাদের এখানে, যেটা খেয়াল করো, আমাদের এখানে ধরো আমি একটা পয়েন্ট বললাম যে, আমি বললাম হচ্ছে ধরো উম আহ দেনাদার হতে প্রাপ্তি, দেনাদার হতে প্রাপ্তি। প্রাপ্তি 10,000 টাকা। এখন এটাকে আমি কোথায় লিখবো? কোন জাবেদায় লিখবো এই লেনদেনটা? একটা কথা বললো। এরপরে আমি বললাম যে সাপোজ ধরো এটা না, এটা বেশি মোটা হয়ে গেল। আচ্ছা, আমি বললাম হচ্ছে ধরো পণ্য বিক্রয়, এটাকে আমি কোথায় লিখবো? 5,000 টাকা। তুমি জাস্ট থিঙ্কিং করে বলবা। এরপর আরেকটা লিখলাম আমি সম্পদ ক্রয়, সম্পদ ধারে ক্রয়,
হ্যাঁ, এরপরে আমি লিখলাম হচ্ছে ধারে পণ্য ক্রয়। আমি চারটা লেনদেন লিখলাম। And তুমি জাস্ট মনে করো এটা 2000, এটা ধরো 1000। জাস্ট তুমি বলো প্রথম লেনদেনটা আমরা কোথায় লিখবো? দেনাদার থেকে প্রাপ্তি, এটা গুরুত্বপূর্ণ, এটা তো একটু। 2000, এটা তো সাধারণ যাবে, তাই যাবে। আচ্ছা, এখানে দুইটা পক্ষ কি? একটা পক্ষ দেনাদার, দিনাদার। আর একটা পক্ষ কি? এই যে 10,000, মানে ন- নগদ টাকা। নগদ। তো দেনাদার থেকে পেলে আমাদের নগদ টাকা আসে না যায়? দুইটা পক্ষ বের করো স্যার, একটা। নগদ টাকা আসবে। তাহলে নগদ কি হবে? ডেবিট। আর দেনাদার কি? দেনাদার নামক সম্পদ কমে দিনাদার যাবে। ক্রেডিট। একদিকে সম্পদ বাড়বে, আরেকদিকে সম্পদ কমবে, কারণ কমে দেনাদারও তো যাবে। সম্পদ। এখন তুমি বলো এটা সাধারণ জাবেদায় কেন যাবে? এটা নগদ ডেবিট, নগদ টাকা পাইছো না, দেনাদার থেকে প্রাপ্তি হলে নগদ টাকা পেয়েছো না। তো নগদ পেয়েছি। প্রাপ্তি কোন জাবেদায় যায়? নগদ প্রাপ্তির জন্য কি কোনো জাবেদা আছে না? হ্যাঁ স্যার, আছে তো। কি জাবেদা? এই যে নগদ প্রাপ্তি যাবে দা। তাহলে তুমি এটাকে সাধারণ জাবেদা কেন বলছো? সাধারণ জাবেদা কোনটা যাবে? যে লেনদেনগুলা এই ছয়টা জাবেদায় যাবে না, এই চারটা স্যার, আর এই দুইটা, এই ও ছয়টা আচ্ছা, মানে এই দুইটা তো আবার এইদিকে বিশেষ জাবেদার সাথে যুক্ত করে দিছে, বুঝতে হ্যাঁ, পারছি। বিশেষ জাবেদা তো ছয়টা আমরা শিখলাম, এখানে চারটা। আমি যখন পড়িয়েছি বিশেষ জাবেদা আমরা ছয়টা শিখলাম না? ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। আধুনিক পদ্ধতিতে এটাকে আমরা দুইটা ভাগ করছি, কিন্তু সনাতন পদ্ধতিতে আমরা নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা করতাম না। সেটার পরিবর্তে আমরা নগদান বই করতাম। কথা কি বুঝছো? নগদান বই নিয়ে আমরা আলোচনা করব। সো স্যার ওই যে উপরে, মানে যখন শিখলাম ওই জায়গা থেকে মনে করছিলাম যে তো সাধারণের সাথে এই দুটো যুক্ত। না না, এটা হচ্ছে, খেয়াল করো সেন্সটা হচ্ছে এরকম। আমি পকার বেটটা তোমাকে সরাসরি শিখাই নাই একটা কারণে, কারণ এটা নিয়ে আমি কথা বলবো। এখানে হচ্ছে বিষয়টা একটু খেয়াল করো। আমাদের জাবেদা মূলত দুই প্রকার, একটু খেয়াল করো। বিশেষ এবং সাধারণ। তো বিশেষ জাবেদার মধ্যে ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত বিক্রয় ফেরত, চারটা। আর নগদ সংক্রান্ত জাবেদা আছে। এখন আধুনিক এই নগদ সংক্রান্ত আমরা সাধারণত সনাতন অ্যাকাউন্টিং এ, মানে প্রাচীন অ্যাকাউন্টিং এ বা প্রচলিত পদ্ধতি অনুসারে আমরা নগদান বই করতাম। কি বই? নগদান নগদান বই। বই। কিন্তু আধুনিক অ্যাকাউন্টিং এ কি করা হয়? নগদান বইয়ের পরিবর্তে দুইটা জাবেদা করা হয়: নগদ পেলে নগদ প্রাপ্তি, নগদ দিলে বা গেলে নগদ প্রদান। এখানে নগদ বলতে শুধু নগদকে বুঝাবো না, নগদ প্লাস চেক। আমি সবসময় বলি কিন্তু নগদ মানে কি, নগদ প্লাস চেক। কারণ চেক চেক। সংক্রান্ত লেনদেনও নগদ লেনদেন, সবসময় মাথায় রাখবা। সো আমি যখন নগদ বলবো সাথে সাথে তুমি চেকটাকেও মাথায় রাখবা। তাহলে সনাতন অ্যাকাউন্টিং এ এই নগদের জন্য আমরা নগদান বই করতাম। নগদান বই আবার চার প্রকার ছিল: এক ঘোড়া, দু ঘোড়া, তিন ঘোড়া এবং খুচরা। কথা কি বুঝছো? খুচরা হ্যাঁ নগদান স্যার। বইয়ের মধ্যে আবার প্রকারভেদ আছে দুইটা: সাধারণ পদ্ধতি, সাধারণ এবং বহুগড়া। বহুগড়ার মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে অগ্রদত্ত, সেটা আমরা পরে আলোচনা করব। আর প্রকৃত জাবেদা মূলত ছয়টা, এখানে আমরা চারটা দেখিয়েছি: সংশোধনী জাবেদা, যেটাকে আমরা ভুল সংশোধনী দাখিলা বলে, ওই যে পরিত্যাজ্য ধাপ, সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, স্থানান্তর জাবেদা, বিপরীত জাবেদা, এই ছয়টা আছে। সেটা আমরা পরে আলোচনা করব। বাট এই যে প্রকারভেদটা, এই যে আমাদের এই সম্পূর্ণ যে প্রকারভেদটা, নগদ জাবেদা, নগদ লেনদেন মাত্র, নগদ, সরি সাধারণ জাবেদা, এই চারটা বা ছয়টা ছাড়া বাকি যে প্রকারভেদটা যা আছে সব কি জাবেদা? এগুলা সব কিন্তু বিশেষ জাবেদা, এগুলা ছাড়া। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ এগুলা স্যার, সব। এখন বুঝতে পারছি। তাহলে এই নগদ, আমি যখন দেনাদার থেকে টাকা পাবো ভাই, দেনাদার থেকে টাকা পেলে তো আমার কাছে নগদ আসবে। আরেকটা টেকনিক তোমাকে বলে দিই, সারা জীবন মনে রাখবা। যে লেনদেনের জাবেদা করার পর নগদ ডেবিট হবে, নগদ কি হবে? ডেবিট হবে। ডেবিট। সেটাই চলে যাবে নগদ প্রাপ্তিতে, কারণ নগদ পাইলেই তো ডেবিট হয়, নগদ প্রাপ্তি যাবে তাই। আর যে লেনদেনের জাবেদা করার পর কি হবে? নগদ ক্রেডিট হবে। ক্রেডিট হবে। নগদ ক্রেডিট হবে, সেটা চলে যাবে নগদ প্রদান নগদ যাবে। প্রদান যাবে না। এখন নগদ ক্রেডিট মানে নগদ বা ব্যাংক ক্রেডিট, নগদ প্রাপ্তি মানে নগদ বা ব্যাংক ডেবিট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন আমি তোমাকে বললাম পণ্য বিক্রয়, বলো পণ্য বিক্রয় 5,000 টাকা, এটা কোন জাবেদায় যাবে? জাস্ট থিঙ্ক করে বলো।
স্যার এটা নগদ প্রাপ্তি জাবেদা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ তুমি এটা যদি জাবেদা করো, দেখো নগদ ডেবিট হবে, কারণ পণ্য বিক্রয়টা তো আমি নগদে করেছি ভাই। তো নগদ তাহলে তো ডেবিট, নগদ আসবে। আর কি বিক্রয় আর ক্রেডিট। সো ক্রেডিট। নগদ ডেবিট হলে নগদ প্রাপ্তি যাবে দাও, অথবা আমি মনে রাখতে পারবো যে পণ্য বিক্রয় করলে আমার নগদ টাকা আসে, তাই তো। সো পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে মানে নগদ প্রাপ্তি যাবে তাই যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলাই তো আছে নগদ প্রাপ্তি, তোমাকে বলেই দিছে তারা নগদ প্রাপ্তি। আচ্ছা, ধারে সম্পদ ক্রয় এটা কোন জাবেদায় যাবে বলো তো? ধারে সম্পদ ক্রয় বা সম্পদ ধারে ক্রয় 2000 টাকা। এটা নগদ প্রদান জাবেদা। এখানে বলছে ধারে, তুমি নগদের নগদের কথা কেন যাবা? বলেই তো দিছে সম্পদ ধারে ক্রয়। এটা সম্পদ। ব- বলেই দিয়েছে তোমাকে ধারে, তো এখানে তো নগদের কোনো কথাই নেই। তাহলে কোথায় যাবে? বিশেষ জাবেদা। ক্রয় বলছে, ধারে সম্পদ ক্রয়, তুমি লেনদেনটা বোঝো। সম্পদ ধারে ক্রয় বা ধারে সম্পত্তি ক্রয়। ক্রয় করলে কোন জাবেদায় যায়? এই ক্রয় জাবেদা। ক্রয় করলে কিন্তু ক্রয় জাবেদায় যায়। ক্রয় জাবেদা যাওয়ার শর্ত কি? আমি বলেছি প্রথমে, ক্রয় জাবেদায় যাওয়ার শর্ত কি? ক্রয় জাবেদায় কোন লেনদেন যাবে? স্যার যেগুলা পণ্য ক্রয় করা হবে। ধারে পণ্য ক্রয়। আবারও, পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদায় যাবে না ভাই। পণ্য ক্রয় করলে তো নগদ প্রধান জাবেদায় চলে যাবে, কারণ নগদ টাকা চলে যাবে। ধারে পণ্য ক্রয় হলে শুধুমাত্র ক্রয় জাবেদায় যাবে। এটা মুখস্থ করে ফেলবা যদি তারপরও প্যাস লাগে। তো ধারে সম্পদ ক্রয়, এটা আমাদের ধারে যেহেতু আছে, এটা ক্রয় জাবেদায় যাবে না। কেন যাবে না? কারণ ধারে এখানে সম্পদ কিনছে, পণ্য কিনে নাই। সো এটা যেহেতু বিশেষ জাবেদা যাচ্ছে না, এটা চলে যাবে সাধারণ জাবেদায়। আবার ধারে পণ্য ক্রয়, এটা চলে যাবে কোথায়? ক্রয় জাবেদায়। এখন আমি তোমাকে যদি বলি ধারে আসবাবপত্র বিক্রয়, বলো কোথায় যাবে ধারে আসবাবপত্র বিক্রয়? আরে আসবাবপত্র। স্যার এটা আহ, জাস্ট বিক্রয়। ধারে আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা। তুমি স্যার মাথাটাই, নগদ প্রাপ্তি জাবেদা। আরে ভাই মাথাটা একটু খাটাও। আমি বলতেছি ধারে, ধারে মানে বাকিতে, তো তুমি নগদ কেন আসবে? তোমাকে কি বললাম, ও বাকিতে বা ধারে বললে তো আমাদের নগদ আসার সুযোগই নেই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বলেই তো দিছে তাকে, খেয়াল তার করিনি। মধ্যে ধারে। তাহলে ধারে হলে তো আমাদের নগদ আসার কোনো ধরনের সুযোগ নেই, এটা তো ইম্পসিবল। তাহলে ধারে আসবাবপত্র বিক্রয় মানে হচ্ছে বাকিতে বিক্রি করছি। এখন আমরা তো জানি বাকিতে বিক্রয় হলে কোন জাবেদা যায়, সাধারণত বিক্রয় জাবেদায়। তবে বিক্রয় জাবেদা যাওয়ার শর্ত কি? সকল বাকিতে বিক্রয় কি যাবে বিক্রয় জাবেদায়? স্যার শুধু ই ধারে বা পণ্য বিক্রয় করলে ওটা শুধু যাবে। আমি বলছি এই চারটা পণ্য সংক্রান্ত, তার মানে শুধু বাকিতে পণ্য বিক্রয় করলে যাবে। কিন্তু এখানে তো ধারে আসবাবপত্র বা বাকিতে আসবাবপত্র বিক্রয় করেছো, তো আসবাবপত্র তো আর পণ্য না। সো এটাকে আমরা বিক্রয় জাবেদায় দেখাতে পারবো না। তো এটা যদি বিক্রয় জাবেদায় না যায়, তাহলে এটা তো বাকিতে, এটা আমাদের নগদ প্রাপ্তি বা প্রধান জাবেদায়ও যাবে না। তো এটা তো বিশেষ জাবেদায় যাচ্ছে না, দ্যাট মিন্স এটাকে আমরা প্রকৃত জাবেদায় প্রকৃত দেখাবো। জাবেদা। এই কমন সেন্সটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, কথা বুঝছো? কারণ তোমাকে আমি একটা বিষয় বারবার বলি, সেটা হচ্ছে তুমি একটু মাথাটা ইউজ করতে হবে। মানে এটা হচ্ছে তুমি একটু ধীরে সুস্থে অ্যান্সার দিবে, সমস্যা নাই, বাট তোমাকে অ্যান্সারটা দিতে হবে ভেবে চিন্তে, কারণ না হলে তো তুমি বুঝবা না। আচ্ছা, তাহলে আমি যেটা বলেছিলাম একটু আগে, আমরা এর আগে চালান ক্যাশ মেমো বলেছি, মনে আছে? চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। হ্যাঁ স্যার। আমরা প্রথম ক্লাসে কিন্তু এগুলা নিয়ে ডিটেলস কথা বলেছি, দেখো সবই কিন্তু এখন কাজে লাগে। আমি বললাম ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় একটার সাথে আরেকটা রিলেটেড, এখনই প্রমাণ পাবা। দেখো, আমরা এই যে ক্রয় জাবেদা, এটা একটা বিশেষ জাবেদা না? তো ক্রয় জাবেদা কিসের উপর ভিত্তি করে হয় বলো তো? ক্রয় জাবেদা কিভাবে সৃষ্টি হয়? ধারে পণ্য ক্রয় কিসের ধারে উপর? পণ্য ক্রয়। কারণ এই যে এই মার্কটা রাখো, ধারে পণ্য ক্রয় করলে শুধুমাত্র ক্রয় জাবেদায় লিখবো। এখানে ধারে পণ্য ক্রয় ছাড়া ধারে, শুধু আমি এখানে কি লিখে দিয়েছি, শুধু ধারে পণ্য ক্রয়। শুধু। এখন যদি আমি ধারে সম্পদ ক্রয় হয়, ধারে সম্পদ ক্রয়, সেটা কি এখানে আসবে? না ক্রয় স্যার, এটা জাবেদায় আসার সুযোগ নেই। আসবে না। নগদে পণ্য ক্রয়, এটা কি আসবে বলো? না স্যার, নগদে হবে না।
আসবে না, এটা নগদ প্রদানে চলে যাবে। আবার শুধু পণ্য ক্রয় মূল্য আসবে না, আবার যদি নগদে সম্পদ ক্রয় হয় তাহলে কি আসবে এটা? না স্যার। আসবে না। তার মানে শুধু ধারে পণ্য ক্রয়টা মার্ক করব। এখন ধারে পণ্য ক্রয় করলে আমাদের জাবেদাটা কি হয়, এই যে এখানে আমরা জাবেদাটা দিয়েছি, কারণ ব্যয় বাড়ে, তোমার প্রতিষ্ঠানে ব্যয় বাড়বে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য ক্রয় হিসাব ডেবিট। খেয়াল করবা, খুবই মজার এই বিষয়টা। এখন ধারে পণ্য ক্রয় করছো, যার কাছ থেকে কিনছো সে আমাদের কি হয়, পাওনাদার বা প্রদেয় হিসাব, কারণ সে আমাদের কাছ থেকে টাকা পাবে, তাকে টাকা দিতে হবে, যাকে দিতে হবে সেটা দায়। সো একদিকে আমাদের দায় বাড়বে, তাহলে পাওনাদার ক্রেডিট। তাহলে তাহলে এই ক্রয় যাবে দায়, কি জিনিসটা আসবে, কোন প্রকার লেনদেন আসবে বলো? ক্রয় যাবে দায় কোন প্রকার ক্রয় লেন হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, জাবেদা তো এটা, কিন্তু লেনদেন আসবে কোনটা, শুধুমাত্র কি শুধুমাত্র ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, এক্স্যাক্টলি। কথা বুঝছো? তাহলে কোন জাবেদা আসবে না, কোন জাবেদা আসবে স্যার না? এটা, নগদে পণ্য এটা ক্রয়, বাদ, মানে এই ধারে পণ্য ক্রয় ক্রয় বাদে বাদে বাকি আর যতগুলো সেগুলো আসবে না। হ্যাঁ, আর কোনো কিছুই আসবে না, সোজা কথা। তারপরেও স্পেসিফিক আমরা একটু লিখে দিয়েছি পাশে তোমার সুবিধার্থে। নগদে পণ্য ক্রয় আসবে না, নগদে সম্পদ ক্রয় আসবে না, ধারে সম্পদ ক্রয় আসবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর এই যে সেম একই কথা কিন্তু বিক্রয় জাবেদার ক্ষেত্রে, ক্রয়ের বিপরীত বিক্রয়, তাহলে বিক্রয় জাবেদা আসবে কি শুধুমাত্র ধারে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তো এটাই ধারে আসবে। পণ্য বিক্রয় করলে আমাদের কি সৃষ্টি হবে, টাকা আমরা পাবো, স্যার তার বিক্রয় মানে হিসাব। আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হবে আর বিক্রয় সৃষ্টি হবে। তাহলে বিক্রয় আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। অন্যদিকে ক্রেডিট। প্রাপ্য হিসাব, টাকা যেহেতু আমরা ভবিষ্যতে পাবো, আমরা বাকিতে বিক্রি করেছি, যার কাছে বিক্রি করেছি তার কাছ থেকে পাবো, যার কাছে পাবো সে আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় প্রাপ্য হিসাব বা দেনাদার। একদিকে দেনাদার নামক সম্পদ বাড়বে, অন্যদিকে বিক্রয় নামক কি বাড়বে, আয় বাড়বে। সো আর আসবে। এই যে বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই জাবেদাগুলো আমরা করেছি, এর আগেও করেছি না? তাহলে ধারে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে এটা, আমরা জাবেদাটা এখানে দেখলাম। আর ধারে পণ্য বিক্রয় শুধুমাত্র বিক্রয় জাবেদা আসবে, তাহলে বিক্রয় জাবেদা আসবে না কোনটা, এই ধারে স্যার পণ্য বিক্রয় শুধু ছাড়া। ধারে পণ্য বিক্রয় ছাড়ে অন্য কিছু আসবে না। তাহলে কি কি হতে পারে ধারে ছাড়া? নগদে পণ্য বিক্রয় হতে পারে, নগদে সম্পদ বিক্রয় হতে পারে, ধারে সম্পদ বিক্রয় হতে পারে, সেগুলা বিক্রয় জাবেদায় আসবে না। বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। এখন আমি বলেছিলাম, মনে আছে আমরা যখন চালান পড়েছিলাম তখন বলেছিলাম ধারে ক্রয় বিক্রয়ের জন্য মূলত কি করা হয়, চালান প্রস্তুত করা হয়, মনে আছে? তাহলে এই যে আমরা বাকিতে পণ্য বিক্রয় করব, বিক্রয় করার জন্য আমি কি করব, পণ্যের রং, সাইজ, কালার, দর, পরিমাণ ইত্যাদি উল্লেখ করে ক্রেতা বরাবর একটা চিঠি লিখব, সেটাকে আমরা কি বলি, চালান। এই চালান ক্রেতার কাছে ক্রয় চালান, বিক্রেতার কাছে বিক্রয় চালান, চালান দুই প্রকার আমরা বলেছি না? তাহলে এই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা মূলত কিসের উপর ভিত্তি করে হয়? এই ধারে পণ্য বিক্রয়। ভারে পণ্য বিক্রয় বা ক্রয়, সেটা কিসের, এটা দলিলটা কি, উৎস দলিলটা কি, চালান। তাহলে। কথা কি বুঝছো? তাহলে হ্যাঁ স্যার। মনে আছে, তাহলে ক্যাশ মেমো কিসের জন্য ভিত্তি করে হয়, ক্যাশ মেমো কিসের উপর? ক্যাশ মেমো তো শুধু নগদে। নগদে বিক্রয়। তাহলে নগদে বিক্রয়ের জন্য এই যে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানে যখন যাব তখন দেখবে যে এই যে ক্যাশ মেমো আসবে। বুঝতে পেরেছো? দেখো টেকনিকটা একটার সাথে যে একটা রিলেটেড, কারণ এটার সাথে নগদের সম্পর্ক তো ক্যাশ মেমোর সাথে। বুঝতে পেরেছো? জি স্যার। আর আমরা বলেছি ক্রয় ফেরত জাবেদা, মনে আছে? ক্রয় ফেরত জাবেদা আমরা ডেবিট নোট বলেছি না, যে আমরা হ্যাঁ যখন স্যার ডেবিট কার্ড। ক্রেতাকে আমাদের বিক্রেতাকে, তুমি একটা ধারে পণ্য কিনে এনেছো, আনার পরে সেই পণ্যটা যদি তুমি ফেরত দিতে হয়, তখন বিক্রেতা বরাবর তুমি যে চিঠিটা লিখবা সেটার নাম কি, ডেবিট নোট, মনে আছে? ডেবিট নোট। আবার বিক্রেতা সেই পণ্য ফেরত প্রাপ্তি স্বীকার করে তোমার বরাবর একটা চিঠি লিখবে, সেটার নাম কি নোট, ক্রেডিট নোট। ক্রেডিট নোট। তার মানে ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরতের জন্য কি নোট, ক্রেডিট নোট। এই ক্রেডিট নোট নোট। এই নোটগুলো আমাদের কি করা হয়, এই নোটগুলো আমরা ধারে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের জন্য প্রস্তুত করি। তার মানে ধারে ক্রয়ের সাথে যেমন রিলেটেড আছে, ধারে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের সাথেও রিলেটেড। তাহলে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আমরা ডেবিট নোট প্রস্তুত করি, আর বিক্রয়কৃত পণ্য আমাদের কাছে ফেরত আসলে আমরা ক্রেডিট নোট প্রস্তুত করি। ডেবিট নোটকে অনেকে দেনা চিঠি বলে, ক্রেডিট নোটকে অনেকে পাওনা চিঠি বলে। কথা বুঝতে পেরেছো?
জি এখন স্যার। তুমি দেখো, তুমি ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছো, তাহলে এটা এখানে শুধুমাত্র কি আসবে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে তাহলে কি হবে, ধারে ক্রয় করা পণ্য ক্রয় করা পণ্য ফেরত ফেরত দিলে। দিলে ক্রয় ফেরত জাবেদা আসবে। এখন যদি আমরা নগদে ক্রয় করা কোনো পণ্য ফেরত দিই তাহলে কি ক্রয় ফেরত জাবেদা আসবে? আসবে না। না স্যার। শুধুমাত্র যে ধারে, আমি বলেছি এই চারটা জাবেদাই ধারে সংক্রান্ত। তাহলে ধারে যদি ক্রয়কৃত পণ্য ফেরত দাও, খেয়াল করো যখন ধারে ক্রয় করেছো তখন ক্রয় কি ছিল, ডেবিট ছিল, ডেবিট। পাওনাদার ক্রেডিট ছিল, তো এটাকে ক্রেডিট। বিপরীত করে দাও। এখন পাওনাদার কি হয়ে যাবে, কমে যাবে, ডেবিট হয়ে ডেবিট। যাবে, দায় কমলে ডেবিট। অন্যদিকে এই আমাদের ক্রয় ফেরত ক্রেডিট হবে, কি হবে, ক্রয় ফেরত, এখানে ভুল আসছে, এটা হবে কি ফেরত, ক্রয় ক্রয়। ফেরত, কারণ ক্রয়কৃত পণ্য আমরা ফেরত দিয়েছি, ক্রেডিট। তাহলে এই জাবেদায়, ক্রয় ফেরত জাবেদায় কি আসবে না, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে বা কোনো সম্পদ কিনে সেটা ফেরত দিলে সেটা ক্রয় ফেরত জাবেদায় আসবে না, বুঝতে পেরেছো? ক্রয় ফেরত জি স্যার। জাবেদা আসবে শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে, বুঝতে পেরেছো? তো বিক্রয় ফেরত জাবেদা কি আসবে তুমি বলো, ধারে বিক্রয়কৃত পণ্য যদি তোমার কাছে ফেরত আসে সেটা, ফেরত আসে। তাহলে বিক্রয় ফেরত, এই বিক্রয়ের উল্টাটা করবা, বিক্রয় ক্রেডিট করেছো, এখন বিক্রয় ফেরত কি হবে, ডেবিট। দেনাদার ডেবিট বিক্রয় করেছো, করে ডেবিট। আর দেনাদার ডেবিট আর করেছো, এখন দেনাদার হিসাব ক্রেডিট। ক্রেডিট। আর নগদে বিক্রিত পণ্য ফেরত আসলে সেটা আসবে না, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো আসবে না। আমরা কি বুঝতে পেরেছি? স্যার, এই যখন ধারে পণ্য, বিক্রেতা ধারে পণ্য বিক্রয় করে তখন তো বিক্রেতা চালান তৈরি করে। হ্যাঁ, এখন যখন ওই সময় কি ক্রেতা কোনো চালান তৈরি করবে নাকি হ্যাঁ, শুধু বিক্রেতাই? বিক্রেতা যে চালানটা তৈরি করে, ক্রেতা আরেকটা চালান তৈরি করে ক্রেতার কাছে, সেটা হচ্ছে ক্রয় চালান। বিক্রেতার যে চালানটা সেটাই হচ্ছে ক্রেতার কাছে কি চালান, ক্রয় চালান। ক্রয় চালান। কারণ ক্রেতা ক্রয় করবে যে চালানের মাধ্যমে সেটা ক্রয় চালান, আর বিক্রেতা যে এই চালানের মাধ্যমে বিক্রি করবে সেটা বিক্রয় চালান। চালান দুই প্রকার, কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি বিক্রেতা হলে আমি কি, ক্রেতা। আবার আমি ক্রেতা ক্রেতা। হলে তুমি কি, বিক্রেতা। দুইটা পক্ষ তো, বিক্রেতা। তো দুইজনের দুইটা চালান থাকবে, বুঝতে পেরেছো? এ হ্যাঁ স্যার, হচ্ছে বুঝতে বিষয়। পারছি। তবে সাধারণত তোমাকে যদি প্রশ্ন করে চালান কে প্রস্তুত করে, আমি এগুলার অ্যান্সার দিয়েছি, তখন আমরা বিক্রেতার নাম দিব, কারণ মূল চালানটা বিক্রেতা প্রস্তুত করে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা এই যে হ্যাঁ স্যার। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই চারটা জাবেদাই মূলত কি সংক্রান্ত, ধারে পণ্য ধারে। সংক্রান্ত। ধারে শুধু ধারে কি পণ্য সংক্রান্ত, সংগ্রহ করে। পণ্য সংক্রান্ত, অন্য পণ্য। কিছু সংক্রান্ত না। ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদা, ধারে পণ্য বিক্রয় করলে বিক্রয় জাবেদা, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা, ধারে বিক্রয় করতে পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদা। আর ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ভিত্তি হয় চালান, মানে চালানের উপর ভিত্তি করে এটা প্রস্তুত করা হয়। ক্রয় ফেরত হচ্ছে ডেবিট নোট বা দেনা চিঠি, বিক্রয় ফেরত হয় ক্রেডিট নোট বা পাওনা চিঠি। আর ক্রয় জাবেদা শুধু ধারে পণ্য ক্রয় আসবে, বিক্রয় জাবেদা শুধু ধারে পণ্য বিক্রয় আসবে, ক্রয় ফেরত জাবেদা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আসবে, আর বিক্রয় ফেরত জাবেদা ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আসবে। আর সেগুলোর জাবেদাটাও আমরা দেখলাম। পাশাপাশি কোন জিনিসগুলা এছাড়া অন্য কোনো লেনদেন আমাদের এখানে আসবে না, এই জাবেদাগুলাতে আসবে না। এবার নগদ প্রাপ্তি জাবেদা সংক্ষেপে আমরা জেনে নিই, কারণ আমরা তো জানি যে নগদ প্রাপ্তি জাবেদা শুধুমাত্র সকল প্রকার নগদ প্রাপ্তি। এখন সকল প্রকার নগদ প্রাপ্তি বলতে আমি আবারও বলি, নগদ প্লাস চেক প্রাপ্তি, নগদ প্লাস চেক প্রাপ্তি, এই চেক। দুইটা জিনিস আসবে। হ্যাঁ, আর কি আসবে না, বকেয়া বা বাকির কোনো লেনদেন এখানে আসবে না, বুঝতে পেরেছো? আসবে না। আবার নগদ প্রদান জাবেদা সকল প্রকার নগদ প্রদান, নগদ প্রদান বলতে নগদ প্লাস কি প্রদান, চেক প্রদান। চেক। কারণ চেকটাকে আমরা নগদ মনে করব, নগদ এবং ব্যাংক। সো এই ছাড়া বাকি কোনো লেনদেন এখানে আসবে না। কথা কি বুঝতে পেরেছো? সিম্পল হিসাব, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, যেটা সনাতন অ্যাকাউন্টিং এ এই দুইটা না করে আমরা কি করতাম, নগদান বই করতাম, মনে আছে? এখন আধুনিক হ্যাঁ অ্যাকাউন্টিং স্যার। এ নগদান বইয়ের পরিবর্তে এই দুইটা জাবেদা করা হয়। এই হচ্ছে বিষয়। আর এই নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা মূলত এই যে আমাদের ক্যাশ মেমো বা ভাউচারের উপর ভিত্তি করে করা হয়। কথা কি বুঝছো? ওই যে খরচের জন্য কি ভাউচার, ডেবিট ভাউচার, ব্যয়ের স্যার, জন্য আয়, খরচের জন্য ডেবিট ভাউচার। আর আয়ের জন্য ক্রেডিট ভাউচার। ওই নগদ প্রাপ্তি হলে আমাদের যদি আয় হয় তখন ক্রেডিট ভাউচার হয়, নগদ প্রদান হলে যখন আমাদের খরচ হবে, হ্যাঁ বেতন প্রদান করলাম, ভাড়া প্রদান করলাম, তখন আমাদের ডেবিট ভাউচার হবে। এই বিষয়গুলো আমরা জানি। তাহলে এই ছয়টা বিশেষ জাবেদা কি আমরা বুঝতে পেরেছি? খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলা আমাদের জানা দরকার আছে।
স্যার চেক আর বিল আলাদা না? অবশ্যই আলাদা। বিল মানে হচ্ছে দেনাদার পাওনাদারের সাথে রিলেটেড। বিল, বিলটা সাধারণত আমাদের দেনাদার যেটা স্বীকৃতি দেয় সেটা প্রাপ্য বিল হয়, পাওনাদার যেটা স্বীকৃতি দেয় সেটা হয় প্রদেয় বিল। কথা বুঝছো? সো বিল বাকি বকেয়া লেনদেন। বিল জিনিসটা তৈরি হয় কিভাবে? দুইভাবে, আমি এর আগেও একবার বলেছি, আবার দেখাই। বিল, বিল সনাতন অ্যাকাউন্টিং এ বিল বলা হতো, আধুনিক অ্যাকাউন্টিং এ এটাকে নোট বলা হয়। কথা বুঝছো? তাহলে বিল বা নোট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্রাপ্য বিল, প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট, নোট। খেয়াল করবে। আরেকটা হচ্ছে প্রদেয় বিল বা প্রদেয় নোট, প্রদেয় বিল বা প্রদেয় নোট। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি খেয়াল করো। দেনাদার আমাদেরকে যে বিলে স্বীকৃতি দেয়, আমাদের দেনাদার, সেটাকে আমরা বলি হচ্ছে এটা প্রাপ্য প্রাপ্য। বিল। আর পাওনাদার, পাওনাদার একটা প্রদেয়। পাওনাদারেরটা প্রদেয়। কিভাবে হয়? ধরো তুমি আমার কাছ থেকে 10,000 টাকার পণ্য বিক্রি করছো আমার কাছে, তাহলে ধারে যখন বিক্রি করেছো, খেয়াল করো, বা ধারে বিক্রি করেছো কত? 10,000 টাকার পণ্য। 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকার পণ্য বিক্রি করেছো, তখন তোমার একটা দেনাদার সৃষ্টি হয়েছে বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে দশ প্রাপ্য হাজার বিল। এখন এই যে 10,000 টাকা আমার কাছে পাবা, আমি বলছি না, এই টাকাটা আমি তোমাকে 3 মাস পর, কয় মাস পর? 3 মাস পর 3 মাস পর। এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি নিয়ে যাবা। এই যে তোমাকে একটা স্বীকৃতি দিলাম লিখিত দলিলে, লিখিত দলিলে, এই দলিলটা, দলিল। দলিলটা তখন কি হয়ে যাবে? প্রাপ্য বিল বা প্রাপ্য প্রাপ্য বিল। বা নোট। তখন আর আমি যে দেনাদার, তুমি আর দেনাদার রাখবা না, তখন দেনাদার কেটে দিবা তুমি। আর কি সৃষ্টি হবে? প্রাপ্য বিল সৃষ্টি হবে। যার কারণে দেনাদার যখন বিলে স্বীকৃতি দিয়ে দিবে, তখন কি দেনাদার আর থাকবে? থাকবে না। না তখন স্যার। দেনাদার এই সম্পদটা কমে যাবে, আর প্রাপ্য বিল নামক বিল সৃষ্টি হবে। সেজন্য আমরা জাবেদা করি, বিলে স্বীকৃতি পাওয়া গেল। এখন বিলে যদি আমি স্বীকৃতি পাই, তাহলে কার কাছ থেকে পেয়েছি? দেনাদারের কাছ থেকে। মানে আমার, দেনাদারের আমি কাছে। তাহলে বিলে স্বীকৃতি পাওয়া গেল, খেয়াল করো। এটা জাবেদা কি হয়? স্বীকৃতি পাওয়া গেল। তাহলে এটা কি বিল? আমি যে এই বিলে স্বীকৃতি পেয়েছি, এটা কি বিল আমার জন্য? 10,000 টাকার বিলে আমি স্বীকৃতি পেয়েছি, এটা আমার জন্য কি বিল? প্রাপ্য বিল। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, ডেবিট। আর আমি কার কাছ থেকে পেয়েছি? আমার দেনাদারের কাছ থেকে। সো দেনাদার নামক আরেকটা সম্পদ কমে যাবে, দেনাদার ক্রেডিট। কমে যাবে। আবার ঠিক বিলে যদি আমি স্বীকৃতি প্রদান করি, কাকে প্রদান করব বলো? আমার পাওনাদারকে আমি প্রদান করব। যে আমার কাছ থেকে টাকা পাবে, এই পাওনাদার বা প্রদেয় হিসাবকে আমি হিসাব। স্বীকৃতিটা দেব যে আমি আপনাকে টাকাটা পরিশোধ করব। তখন আমার কি হবে? বিলে স্বীকৃতি দিলে আমার এই দায়টা কমে যাবে, পাওনাদার কমে যাবে। তাহলে পাওনাদার ডেবিট হবে। আর প্রদেয় বিল নামক একটা বিল সৃষ্টি হবে, তাহলে প্রদেয় বিল ক্রেডিট। তাহলে ক্রেডিট। বিলের স্বীকৃতি দেওয়া হলো, এটা জাবেদা কি হবে? ওই উল্টা, পাওনাদার ডেবিট হবে আর প্রদেয় বিল ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? ক্রেডিট। কারণ একটা দায় কমবে আর একটা দায় বাড়বে। অ্যাডমিশন টেস্টে অনেকবার এসেছে এই প্রশ্ন। তাহলে প্রাপ্য বিল যখন সৃষ্টি হবে, তখন কি থাকবে না? স্যার দেনাদার। প্রাপ্য বিল দিয়ে তুলে দেনাদার থাকবে না। প্রদেয় বিল সৃষ্টি হলে কি থাকবে না? পাওনাদার থাকবে না। পাওনাদার থাকবে না। বুঝতে পেরেছো? মানে একটা দায় বাড়বে, একটা দায় কমবে। একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ কমবে। কমবে। এইগুলাকে আমরা বলি নিট বা গুণগত বা কাঠামোগত পরিবর্তন। সেটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো। ডিটেলস হিসাব সমীকরণ যখন অ্যাডমিশন টেস্টে পড়াবো, তখন বেশি লাগবে এটা। তাহলে আমাদের বিল বিষয়টা বুঝতে পেরেছো? আর চেক হচ্ছে একেবারে নগদ টাকার মতো, কাঁচা টাকা। সো নগদ প্রাপ্তি বলতে আমাদের নগদ প্লাস চেক প্রাপ্তি। তাহলে আমরা বিশেষ জাবেদা নিয়ে আর কোনো প্রবলেম আমার মনে হয় থাকার কথা না। আমাদের বিশেষ জাবেদা মূলত 6টা। তবে আমরা পণ্য সংক্রান্ত 4টা জাবেদা পাবো ধারে: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা। আর নগদকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি: সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি। তো সনাতন পদ্ধতি অনুযায়ী আমরা মূলত নগদান বই করতাম। নগদান বই আবার 4 প্রকার: এক ঘরা নগদান বই, দু ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই, খুচরা নগদান বই। খুচরা নগদান বই আবার দুইটা পদ্ধতি আছে: একটা সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে বহু ঘরা বা বহু ঘোড়া বিশ্লেষণাত্মক। পদ্ধতি। এখানে আবার দুইটা পদ্ধতি আছে: একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আর আধুনিক অ্যাকাউন্টিং অনুযায়ী নগদান বই থেকে আমরা দুইটা জাবেদা প্রস্তুত করি, এটাও বিশেষ জাবেদা। একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। যাবে না।
আর বাকি যে এই 6টা জাবেদা ছাড়া বাকি যে জাবেদাগুলো আছে, এখানে 4টা জাবেদা দিয়েছি, আরো 2টা জাবেদা আছে, সেগুলো হচ্ছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা অথবা বিবিধ জাবেদা। এই হচ্ছে আমাদের জাবেদার প্রকারভেদ। এইভাবে কোনো বইতে এত ডিটেলস ছক আকারে পাবা না, এটা আমি নিজে করেছি, কথা বুঝছো? এটা অনেক অসাধারণ একটা ছক। হ্যাঁ, অনেকে এটা বুঝতেই পারবে না এইভাবে ছকটা হতে হতে পারে। আরেকটা বিষয় আমরা শেয়ার করবো, সেটা হচ্ছে সনাতন অ্যাকাউন্টিং এ, আধুনিক অ্যাকাউন্টিং এ তো আমাদের বিশেষ জাবেদা 6টা আমরা পড়েছি, তাই তো? সনাতন অ্যাকাউন্টিং এ আরো 2টা জাবেদা আছে, ওই যে প্রাপ্য বিল জাবেদা এবং প্রদেয় বিল জাবেদা। তো প্রাপ্য বিল আমরা কার কাছ থেকে স্বীকৃতি পাই বলো তো? তো দেনাদারের কাছ থেকে। প্রাপ্য বিল দেনাদারের কাছ থেকে। তাহলে দেনাদার আমাদের কমে যাবে, দেনাদার ক্রেডিট আর প্রাপ্য বিল ডেবিট, দেখছো? আবার প্রদেয় বিল জাবেদা আমরা স্বীকৃতি পাই পাওনাদারের কাছ থেকে, তো পাওনাদার পাওনাদারের ডেবিট, কাছ থেকে। ডেবিট, পাওনাদার ডেবিট হয়ে যাবে, আর প্রদেয় বিল সৃষ্টি হবে, প্রদেয় বিল ক্রেডিট হবে। এই হচ্ছে 2টা জাবেদা হতো। টোটাল 8টা বলা হয় বিশেষ জাবেদা। তবে এটা আধুনিক অ্যাকাউন্টিং এ তেমন কাজ করে না এটার। তাহলে আমরা মূলত 6টা বিশেষ জাবেদা আরো 2টা সহ টোটাল বিশেষ জাবেদা পেলাম কয়টা? 8টা। 8টা। এখানে কোনো প্রশ্ন তোমার আছে কিনা? যদি থাকে তাহলে তুমি শেয়ার করতে পারো বা বলতে পারো। স্যার এই বিলের দুইটা ইয়েতে নাই, ছকে নাই। ছকে আমি দেখাই নেই আর কি, কারণ এটা আধুনিক আচ্ছা। অ্যাকাউন্টিং এ আমরা দেখাই নেই আর কি। সমস্যা নাই, এটা আমি বলে দিলাম, বা এখানে এই এই ছকে আবার